নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শিলচরে সংঘটিত হলো ভয়ঙ্কর হিট অ্যান্ড রানের ঘটনা। আটক মদ্যপ বহিরাজের মিজ যুবক। উৎসাহ উদ্দীপনার মাধ্যমে মা কালী কেবল নেটওয়ার্ক কার্যালয়ে উদযাপিত হলো মা বিপদনাশিনীর পুজো। লক্ষ্মীপুরে জীবনদায়ী প্যারাসিটামল ঔষধে মিলল পচাগলা মাছি। পুত্রের হাতে খুন পিতা, বিষাক্ত দ্রব্য খাইয়ে খুনের অভিযোগ পুত্রের বিরুদ্ধে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটার বয়ানের তীব্র নিন্দা করিমগঞ্জ জেলা কংগ্রেসের। নিউ অক্সফোর্ড উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 24তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজিত শিলচরে। সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর করিমগঞ্জ জেলার বার্ষিক অধিবেশন আয়োজিত করিমগঞ্জে। শিলচরে সংঘটিত হলো ভয়ঙ্কর হিট অ্যান্ড রানের ঘটনা। সুরামত্ত চালক বোলেরো গাড়ি দিয়ে বহু লোককে আঘাত দিয়ে গুরুতর আহত করে। ঘটনায় আহত 10 জনেরও অধিক লোক। ঘাতক বাহিনীর কাছ থেকে উদ্ধার কয়েক কার্টুন মদের বোতল। মদের নেশায় বুধ হয়ে মিজ চালক শিলচর শহরে তাণ্ডব চালায়। বোলেরো গাড়ি দিয়ে শিলচরের রাজপথে বিভিন্ন গাড়িসহ 10 জন পথচারীকে ধাক্কা মারে মদ্যপ ওই মিজ গাড়ি চালক। শিলচরের সদরঘাট অঞ্চলে মিজ গাড়ি চালক মদের নেশায় বুধ হয়ে বিভিন্ন পথচারীকে ধাক্কা মেরে আহত করে। ঘটনাটি প্রত্যক্ষ করে বহু যুবক বাইক দিয়ে গাড়িটিকে ধাওয়া করতে থাকে। ঘাতক গাড়িটি শহরের পার্ক রোডে যাবার পর রাজপথে থাকা প্রকাণ্ড গর্তে পড়ে আবদ্ধ হয়ে পড়ে। উত্তেজিত জনতা গাড়িটিকে আটক করে ভাঙচুর চালাতে থাকে। উপস্থিত জনতা গাড়ি থেকে কয়েক কার্টুন মদের বোতল উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে করার পাশাপাশি গাড়ি চালক ও গাড়িকে আটক করে থানায় নিয়ে যায়। ধৃত চালকটি মিজোরামের আইজলের বাসিন্দা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের মধ্যে গাড়িটির মধ্যে আরও একজন লোক ছিল, কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে অপর ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় 10 জনের অধিক লোক আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। মার্চে মিউনিসিপ্যালিটির অফিসের সামনে। আপনার নাম কি? আমার নাম রেনু লস্কর। আচ্ছা। আমি 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার বাড়িঘর ফ্ল্যাটে ডুবার সপ্তাহে আমি স্কুল হয়ে থাকি। আমি যতক্ষণ আওয়াজ লাগছি আমি গোপালগঞ্জ বাজারে আমার ছাত্রীর দোকান আছে, আমি রিপেয়ারিং করি, একটা রিপেয়ারিং মেস্তরি আমি শিলচর বাজারের। আমি যখন দোকান থেকে আটিয়া সাইডে পড়ি, আমি যতটুকু মিউনিসিপ্যালিটির অফিসেরও নয়েছি, হঠাৎ দেখা যায় কোনো আওয়াজ কিছু পাওয়া গেছে না, ওলা স্পিডে আইছে, আমার অফিসের বাড়ি মেরে আমি সাইডে ফেলাই দিছে। গাড়ি আছে? গাড়ি বলোরো। মানুষে কইছে বলোরো গাড়ি ফেলাইছে। এতটুকু আর হয়েছে না, আমার যে ফেলাইছে আমি সোজা হইতে আমার বাক্কার সময় লাগছে। লাগার পরে তারা মিউনিসিপ্যালিটির অন্যেরও মনে হয় তারা চৌকিদার নি অফিসের না কিতা তারা আমার খুব হেল্প করছে। এই বৃষ্টির শব্দে আমার নিয়ে আবার ব্রিজের তলে তারা বইছে। আমার খুব ব্লাড গেছে, ব্লাডের লাগি তারা ধরছে যাতে আমার হাত দিয়া ধরার পরে টাইপিক ব্রাঞ্চের তারা আইলো। কইলাম আপনারা সিভিলও যাও। আমরা এটা সব মাতিয়ে দিছি। সিভিলও গেছি, শুনলেও হাত দেয় না। ওদের কতটা করে মেডিকেল যাও, ওদের দিল তো একটু কেতাই দিয়ে ফুসিয়া তোমরা মেডিকেল যাও। আমরা যদি মেডিকেল দিতাম, আমরা খুব গরিব মানুষ, সাথী লাইটের খাস করিয়া খাই, আমার টাকা পয়সা কিচ্ছু নাই। আমি কিলা মেডিকেল যেতাম আর কিলা আমার দই পানি করতাম। আমার মত গরিব, আল্লাহর দেশন খুব কমও আছে। কোনো দিন এই শহরের মাঝে গাড়ি চলতে আমি দেখছি না। আমি একটা গোপালগঞ্জ বই আমি কাম কাজ করি, আমি এইভাবে চলতে কোনো গাড়ি দেখছি না। এটা মনে বাইপাস হলে স্পিডে চলে না, যে স্পিডে গাড়িটা ফেলাই আমার গেছে। আমি গাড়িটা দেখবার আমার সাহায্য হয়েছে না। আমি পরে গিয়ে মাথা উঠাইছি, উঠানোর পরেও আরও 2-3 জন মানুষে উঠাইয়া বললেও বলোরো গাড়ি। আমি গাড়ির নম্বর দেখতে পারছি না, কিছু দেখতে পারছি। এই হিসাবে আই আবার আরেকজন অন্য ফেলাইছে বাইক সহ তাদের দেখা মারিয়া। বাইকে মিউনিসিপ্যালিটির বুটের রূপে না ফেলাইছে, 90-র বুটও। প্রতি বছরের ন্যায় এবারও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে মা বিপদনাশিনীর আরাধনায় মত্ত হলো মা কালী কেবল নেটওয়ার্ক কর্তৃপক্ষ। শনিবার পুরোহিতের মন্ত্র উচ্চারণের মুখরিত হলো মা কালী কেবল নেটওয়ার্ক কার্যালয়। সকাল থেকে বৈদিক নিয়মানুসারে পুজো পাঠ সম্পন্ন হয়। উল্লেখ্য, প্রতি বছরের আষাঢ় মাসে 13 ফুল ও 13 ফুলের যে বিপদনাশিনী পুজো বাঙালির ঘরে ঘরে আয়োজিত হয়, সেই বিপদনাশিনী পুজো মা কালী কেবল নেটওয়ার্ক কর্তৃপক্ষ শহরবাসীর মঙ্গল কামনায় আয়োজিত করে থাকেন। পুজোর পর উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণও করেন মা কালী কেবল নেটওয়ার্ক কর্তৃপক্ষ। সৌভাগ্য অভ্যন্তর সূচি নমো বিষ্ণু নমস্তে দিবাকরম দিবাকুসুম দিবাকুশঙ্কাশং কাশ্যপং মহাদতিং ধ্যান্তারিং সর্বপাপগ্ন
কাছাড়ের লক্ষ্মীপুরে সংঘটিত হলো ভয়ঙ্কর ঘটনা। শিশুর প্যারাসিটামল ওষুধের বোতল থেকে বেরোলো পচাগোলা মাছি। জীবনদায়ী ঔষধেও বিপদ নিয়ে আসতে পারে আপনার শিশুর। রোগ নিরাময়ের জন্য ঔষধ ব্যবহার করা হয়, কিন্তু এইবার জীবনদায়ী ওষুধের বোতলে পাওয়া গেল পচাগোলা মাছি। ভয়ঙ্কর এই ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড় জেলার লক্ষ্মীপুর শহরে। 18 মাসের ছোট্ট শিশুর জ্বরের জন্য ক্রয় করা প্যারাসিটামল পেসিমল সিরাপ ওষুধের বোতলে ভিতর থেকে উদ্ধার হয়েছে পচাগোলা মাছি। চিকিৎসকের প্রেসক্রিপশন মধ্যে জয়দীপ দাস নামের লক্ষ্মীপুর শহরের এক ব্যক্তি স্থানীয় একটি ফার্মেসি থেকে IPCA ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির প্যারাসিটামল পেসিমল MF 125 নামের জ্বরের ঔষধ ক্রয় করে নিয়ে যান। ওষুধটি ক্রয় করার পর 18 মাসের সন্তানকে ওষুধটি খাওয়ানো হয়, কিন্তু দ্বিতীয়বার ওষুধটি খাওয়ানোর সময় বোতলের ভিতর গোলাপ মাছি দেখতে পান তারা। এই ঘটনা সামনে আসার পর থেকে আতঙ্কিত হয়ে পড়ে শিশুটির পরিবার। ঘটনাটি নিয়ে উচিত তদন্তের দাবি করেছে শিশুটির পরিবার। 18 মাস ওষুধ তো আমি যে সময় ঢালছি, মানে বাচ্চারা খাওয়াইতাম করে, তখন দেখি একটা কালা কিতা দেখা যায়। তখন আমি দেখলাম যেটা উঠে দেখি এটা একটা মাসি। তখন আমি খাওয়াইছি না। রাতে 3টা বাজে, জ্বর খুব বেশি জ্বর, আমি আর রাত্রে আর খাওয়াইছি না। পরে জলপটি দিয়ে রাখছি। পরে সকালে 6টা বাজছে গেছি ফার্মেসিওয়ালারে বললাম এরকম ব্যাপার। তারা আমি কিতা বলতাম, এটা তো প্যাকিং, আমরা তো দেখছি না প্যাকিং আইছে। তারপরে আমি কিতা বললাম জ্বর আইছে, পরে আরেকটা আনছি গিয়া বাচ্চারা নিয়ে আবার একটা খাওয়াইছি। এই বোতল থেকে আমি একবার খাওয়াইছি, খাওয়াইতে আমি লাগাই রাখি দিছি মুখা, রাখি দিছি জন্য। তারপরে যখন আবার জ্বর আইছে 6 ঘন্টা পরে আবার খাওয়াইতাম, তখন ডালছি, ডালার পরে দেখি একটা খালা কিতা দেখা যায়। তারপরে দেখি উঠে দেখি মাছিটা একদম মরিয়া লুটলুট হয়ে দিচ্ছে। দেখতাম না, বাচ্চার মুখে ডালি দিতাম, তখন বাচ্চা খাইল না, বাচ্চার তো ভর্তি হইল না। আমার সবকে পড়াইতো, আমি দেখি নিচ্ছি তার ওষুধ একটু খেয়াল করে যদি বাচ্চার ওষুধটা মারানি হয়, ভিতরে যেরকম ফুক মারা থাকে বাচ্চার ভালো লাগে খাওয়াই, যে বাচ্চার রিয়াকশন হয় ক্ষতি করে, এটা তো দায়ী খেয়ে থাকবে। তো একটা ইয়ে করতে হবে, ডাক্তার ওখানে যেমন দিকেই ডাক্তার, তারপরে তো এটা খাওয়াই দিন, এটা রুই গেছে। পুত্রের হাতে খুন পিতা। করিমগঞ্জের পাথারকান্দিতে সংঘটিত হয়েছে ভয়ঙ্কর এই ঘটনাটি। নৃশংস প্রহারে পর বিষাক্ত দ্রব্য খাইয়ে পিতাকে খুন করার অভিযোগ পুত্রের বিরুদ্ধে। আলমাস উদ্দিনের প্রথম স্ত্রীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে থানায় মামলা দায়ের দ্বিতীয় পত্নীর। প্রথম স্ত্রীর পরিবার নৃশংসভাবে আলমাস উদ্দিনকে প্রহার করেছে বলে অভিযোগ দ্বিতীয় স্ত্রীর। নৃশংস প্রহারের পর বিষদ্রব্য তাকে খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পর তাকে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি আলমাস উদ্দিনের। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক অবস্থায় রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে পাথারকান্দির আসিমগঞ্জ এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। গতকালকে রাত্রে না, কালকে 3:30টার সময় আমার লাস্ট রেকর্ডিং দিয়েছেন। 3:30টার সময় আর ফোন আইসেন, আর ফোন আমি করছি, ফোন আবার রেকর্ডিং খাইয়া আবার 2 মিনিট পরে ফোন করছি যে তাকে কিতা খোঁড় দাঁড়ায়, আর ফোন উঠানি হয়েছে না, আর এখনো ফোন উঠানি হয় না। মারছেন বাদকে যা তান ছেলে তান শালা আগর বিয়া হয়েছিল, আগর বিয়ার বউ আছে না নি, বউর বাই শালা তাই না আমারে কইছেন, রেকর্ডিং কর মাঝে কইছেন বহুত তানে বক্সিন মারছেন, পরে তানে খাওয়াইছেন, ওখানে খালি কইছেন আমারে খাওয়াইয়া ফালাইয়া তুই গেছেন। যখন কইছেন কিতাই কেন নাম কইছেন না, খালি কইছেন আমারে খাওয়াইছেন, খাওয়াইয়া ফালাইয়া তুই গেছেন। ওখান রেকর্ডিংও আছে। নাম তার নাম আলমাস উদ্দিন, রিফা খানম। আমার বাবার বাড়ি পাঙ্গাত। ঘটনা আমার বিয়ে হয়েছে মান থেকে তোরা কম আসলো, দিন বাড়িছে, মানে আগে কম আসলো, কম আইতা দিন পুরা আইয়া মারা ধরেন, তার সামনে আইয়া মারা ধরেন, স্ট্যান্ড হইতে পারলে। এই কারণে আমি বাবার বাচ্চা দাইছি যে আমি পুলিশের সাপোর্ট লইয়া যাই, মনে আমি শ্বশুর বাড়ি খাইতাম পারতাম না। বিয়ার হয়েছে 60 বছর। বিয়ার পরতেই লইয়া একটু যে তার বাচ্চা যে একটা ফার্মেসিটা হয়, আমার দামদর ফার্মেসিটা হয়, আর ও গিয়ে খুব বেড়াচেরা করে যে ফার্মেসিটা বিরাট করা লাগবে। একটু আমার পুরো কিছু হইলে আমার পুলিশে মারা তাই করো। ছেলেটা প্রথম ভালো আসলো, পরে তার মামায় যুক্তি দিয়ে আর মকুল হলি যে তার পাশে মেডিকেল কাছে যে ফার্মেসিত এ যুক্তি দিছে, আর তাছাড়া মকুল যুক্তি দিয়ে কোয়ার্টার বাদ করে দিছে। বাদ করা বাদে কোয়ার্টার আইবে মারে। আমি লিয়ে আইছি আমার বাড়িতে, পয়সা আমার থাকো কত কালকে বেড়া গেছে, আবার জমান গেছে আনার যাবার পরে আমি বলছি আমি দিতাম নাই, তুমিও থাকো, তুমিও আবার গেলে যাবার তোমারও মারবা, তুমিও আমার থাকো, আমি বিকালে পুলিশ লইয়া তোমার বাড়িতে না ঢুকাই দিব। বেলা মানছে না, না আমার একটা মারতে হয়, আমি আমার বাড়ি যেতাম, বলি না থাকো তুমি, আমি লিয়ে যাবো। মানছে না, বেলা গেছে গা, আমি জুম্মার নামাজে গেছি, বেলা গেছে গিয়ে বেশি গেছে গা। যাবার 1.5 ঘন্টা পরে একটা ফেলাইছে, ফোন ফেলাইছে আমার ফুল মোবাইলও, আমার তো তারা মারিয়া
খুব বেশি মারছেন, মারিয়া কোথা হাওয়াই দিয়েছেন আমারে। এখন তো আমি বাঁচতাম না, মরি যাইমু। আমার রেগেলিংটা পুলিশের আওলাদ করে দিও দিয়া, পুলিশে দেখাই। আর আগর বিয়া তার সালা একটা, আর তার বাতিজা 2টা, আর তার শালার বউ একটা, আর ও মহুলোর মা একটা, বা যেগু। আর আলফাস নাম, তার ছোট ভাই আলফাস। 6 জনের মারপিট হচ্ছে। বর্তমানে কেস হয়েছে তার কেস হয়েছে। বর্তমানে তারা কই বর্তমানে বাগান কালকে টানা গেছিল বাসাত, ইয়া তারা বৃদ্ধ বাপরে হয়েছে। বাপরে জিগাইছে, বাপি একটু বাপরে জিগানি পরে বাপরে হয়েছে আমি মারছি ওখানে। আর পুলিশে হয়েছে তুই ফাগলের বাতি দেওয়া লাভ লাগে, এই বুড়া বেলা মারবো কিনা, মারছি তো হেরার তো সবু তো আছে, ভিডিও রেকর্ডিং আছে, যারা যারা মারছে ফোন করেছিলাম দেওয়া করে দিচ্ছে, এমন করে মারছই। আমারও জিনিসটা থানার নিয়া তুমি ওটা দেখাইও, ওটা শুনাইও থানার নিয়া। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটার বয়ানের তীব্র নিন্দা করল করিমগঞ্জ জেলা কংগ্রেস। বন্যা নিয়ে কংগ্রেস রাজনীতি করছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করিমগঞ্জ সফরে এসে কংগ্রেসের বিরুদ্ধে মন্তব্য করেছেন, তা নিয়ে তীব্র বিরোধিতা করে করিমগঞ্জ জেলা কংগ্রেস পদাধিকারীরা। ইন্দিরাভবনে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী প্রত্যুত্তরে বলেন, বন্যা নিয়ে কংগ্রেস কোনো রাজনীতি করছে না। বন্যার সময় নৌকা করে শহর তথা গ্রামীণ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করার পাশাপাশি সামর্থ্য অনুযায়ী ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন বন্যার্থদের হাতে তারা। বর্তমানে অসম সরকার ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রীরা করিমগঞ্জ জেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে গোটা কবলিত এলাকা ঘুরে বেড়ান, তা নিয়েও প্রশ্ন করেন রজত চক্রবর্তী মহাশয়। এনক্রোচমেন্ট প্রসঙ্গে তিনি এও বলেন, পুরসভার দায়িত্ব পেলে 72 ঘন্টার মধ্যে এনক্রোচমেন্ট সমস্যা নিরসন করে দেবেন তারা। তাহলে কৃত্রিম বন্যার হাত থেকে রক্ষা পাবে করিমগঞ্জবাসী জনগণ। কংগ্রেস যুবরাজ রাহুল গান্ধী নিয়ে মন্ত্রীদের কটূক্তি নিয়েও উষ্মা প্রকাশ করেন রজত চক্রবর্তী। গ্রেড 3, গ্রেড 4 সেন্টার নিজস্ব জেলায় রাখার জন্য সরকারের কাছে বিশেষ আবেদন জানায় জেলা কংগ্রেস সভাপতি। বিগত দিনে করিমগঞ্জ সেন্টার না থাকার জন্য পরীক্ষার্থীদের নাকানের চুবানি খেতে হয়েছে বলেও তারা দাবি করেন। ভয়াবহ বন্যার সময় সড়ক বিধ্বস্ত হওয়ায় পরীক্ষার্থীদের বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে, তাই সকল ধরনের পরীক্ষার সেন্টার করিমগঞ্জে দেওয়ার দাবি জানান জেলা কংগ্রেস পদাধিকারীরা। 47 বছরের কংগ্রেস রাজনৈতিক জীবনে কংগ্রেস সরকার অধিষ্ঠিত ছিল, রাজ্যে বন্যা এসেছিল, মারাত্মকভাবে বন্যা হয়েছিল। এখনের যে বন্যা তার চেয়ে ভয়াবহ বন্যা হয়েছে, যেটা আমরা দেখেছি, আমরা পর্যবেক্ষণ করেছি। কিন্তু সরকারের কিছু পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার মাধ্যমে বন্যার সঙ্গে প্রতিনিয়ত বন্যা যাতে চেক দেওয়া হয়, যারা বন্যায় যারা কবলিত হয়েছেন তাদেরকে যাতে তাদের পাশে দাঁড়ানো যায়। কিন্তু বন্যার চিরাচরিত যে সমাধান, এটা আসাম রাজ্যে কোন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা পরিলক্ষিত করিনি। Impartially, I am saying, I being a district Congress president. বন্যা নিয়ে রাজনীতি করছে কংগ্রেস বলে কিছু সংখ্যক মন্ত্রী, বরাক উপত্যকায় এসে কেন্দ্রীয় মন্ত্রী সহ রাজ্যের কিছু মন্ত্রী যে উক্তি কটূক্তি করেছেন, তাকে আমি ধিক্কার জানাই। এই উক্তিকে আমি নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। কংগ্রেস কোনোদিন বন্যা নিয়ে রাজনীতি করেনি, বরাক উপত্যকায় করেনি। বন্যা যখন শুরু হয়েছে, বন্যার শুরুতে আমি নিজে, আমার সঙ্গে কংগ্রেসের অন্যান্যরা ছিলেন, জেলা উপায়ুক্তকে অফিসে পাইনি, পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে উনি এসেছিলেন ক্যাম্প পরিদর্শনের জন্য, আমিও গিয়েছিলাম। সেখানে আমি বলেছি জেলা উপায়ুক্তকে, বলে বন্যা বিশেষ করে করিমগঞ্জ শহর এবং মিউনিসিপাল এরিয়ার বন্যার সমস্যা যদি সমাধান করতে হয়, তবে করিমগঞ্জে যে আনডিউ এনক্রোচমেন্ট আছে, ক্ষমতা যদি থাকে করিমগঞ্জ পৌরসভার, তাহলে সেই এনক্রোচমেন্টগুলো ক্লিয়ার করতে হবে। বলছি, সদ্য নিযুক্ত মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, যিনি প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন, পবিত্র মার্গারিটা মহাশয়, উনি এসে, রাহুল গান্ধীর প্রোগ্রামও ছিল তখন, বরাক উপত্যকা হয়ে উনি মণিপুর গেছেন, রাহুল গান্ধী সম্বন্ধে উনি কটূক্তি করেছেন। আছে করিমগঞ্জ শহরের মধ্যে কি শুধু বন্যা? যত মন্ত্রী আসছেন, পবিত্র মার্গারিটা থেকে শুরু করে জয়ন্ত মল্ল বড়ুয়া, পীযূষ হাজারিকা, যারাই আসছেন, সার্কিট হাউস, নীলমণি স্কুল, ডিআইসি, পাবলিক হায়ার সেকেন্ডারি,
এখানেই কি বন্যা? সমস্ত করিমগঞ্জ জেলা বন্যার তলে, বন্যায় কবলিত হয়েছে। কোন জায়গায় গিয়েছেন? রুরাল এরিয়াতে। আমার কংগ্রেসের সমস্ত ওয়ার্কাররা নৌকা করে রুরাল এরিয়াতে গিয়েছে। আমরা নিজের তরফ থেকে যতটুকু পেরেছি রিলিফ মেটেরিয়ালস নিজের তরফ থেকে নিয়ে নৌকা দিয়ে, এখানে তো ফটোশুট চলছে। উল্টা আমাদেরকে চিহ্নিত করা হচ্ছে। কিন্তু আমি বলবো, যারা আসছেন মন্ত্রী, কেন্দ্রীয় এবং রাজ্যিক মন্ত্রী যারা আছেন, তারা এসে ফটোশুট করছেন না। এই অ্যামাউন্টটা রিসিভ করেছে। তো we try to supplement the government. এটাই আমাদের অপরাধটা কি? এটা নিয়ে উক্তি করেছেন পবিত্র মার্গেরিটা মহাশয়। আজকে মণিপুরের ব্যাপারে উনি কটূক্তি করেছেন। আজকে মণিপুরে প্রায় 3 বছর থেকে আজকে অগ্নিগর্ভ মণিপুর। আমার নেতা, সর্বভারতীয় জননেতা, এবং এবার যাকে ভারতবর্ষের 140 কোটি মানুষ স্বীকৃতি দিয়েছে, সরকার পক্ষকে স্বীকৃতি দেয়নি, স্বীকৃতি দিয়েছে রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা হিসাবে পার্লামেন্টে লড়াই করার জন্য। এই নির্বাচন হয়েছে রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য, not to form the government under the leadership of Narendra Modi and Amit Shah. সেই রাহুল গান্ধী তিনবার মণিপুরে গেছেন। দিস ইজ 3rd টাইম ভিজিট। এবং এই 3 নম্বর বার যাওয়ার পর এই পবিত্র মার্গেরিটা যে আমি ওনাকে প্রশ্ন করতে চাই, উনি যদি ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারকে বলুন যে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী কেন একবারও মণিপুরে ভিজিট করেননি এখন পর্যন্ত? রাহুল গান্ধী পরিষ্কার ভাষায় বলেছেন, মণিপুর কি ভারতবর্ষের অঙ্গ নয়? তো আজকে এইভাবে সস্তা রাজনীতি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। 10 বছর মাত্র বয়স হয়েছে বর্তমান সরকারের কেন্দ্রে এবং রাজ্যে। কংগ্রেস ভারতবর্ষ শাসন করেছে more than 60 years। অনেক প্রধানমন্ত্রী আমরা দিয়েছি ভারতবর্ষে, এবং এই আমাদের প্রধানমন্ত্রী এই দেশমাতৃকার জন্য নিজের শেষ রক্তবিন্দু দিয়েছেন। অন্য কোন দলের এই ইনস্টেন্স নেই। আজকে করিমগঞ্জের অবস্থা দেখুন, আপনারা রাস্তাঘাটের অবস্থা। করিমগঞ্জ শহরে মিউনিসিপ্যালিটি, জাস্ট ইন দ্য নেম অফ মিউনিসিপ্যালিটি দে আর ফাংশনিং। হোয়াট দে আর ডুইং, কি তারা করছেন? আজকে করিমগঞ্জ শহরের যতগুলো রাস্তা আছে, এই আপনার রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে শুরু করে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। নিউ অক্সফোর্ড উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় রাজীব ভবনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে 2 দিনব্যাপী 24তম বার্ষিক উৎসবের অনুষ্ঠানের সূচনা হলো। শনিবার শিলচর রাজীব ভবনে নিউ অক্সফোর্ড উচ্চ মাধ্যমিক স্কুলের প্রতি বছরের মতো এবারও অভিভাবক দিবস হিসাবে সাড়ম্বরে পালন করা হয়। এদিন বেলা 11টায় শিলচর রাজীব ভবনের
মঞ্চে নিউ অক্সফোর্ড উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 24তম বার্ষিক অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অধ্যক্ষ তথা পরিচালন অধিকর্তা সুনীল আগরওয়াল ও সীমা জয়সওয়াল উদ্বোধন করেন। নিজ বক্তব্যে অধ্যক্ষ সুনীল আগরওয়াল বলেন, নিউ অক্সফোর্ড উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে জড়িত শিক্ষক শিক্ষিকা সহ সকল স্তরের কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও পড়ুয়া ছাত্রছাত্রীদের অভিভাবকদের আন্তরিক ও সহযোগিতায় নিউ অক্সফোর্ড উচ্চ মাধ্যমিক স্কুল পড়াশোনা, খেলাধুলা ও সঙ্গীত নৃত্যে জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এই স্কুলের পরিবারের প্রত্যেক সদস্যদের যৌথ প্রচেষ্টায় স্কুল এই অঞ্চলে 5 সুনামের সহিত কাজ করে যাচ্ছে। সর্বশেষ নৃত্য, সঙ্গীত ও কবিতা পরিবেশন করা ছাত্রছাত্রীদের মধ্যে প্রাইজ বিতরণও করা হয়। And your school today has reached the level of higher secondary section. We are very glad to have all the 3 streams in our school, arts, science and commerce, for the students not only of our school but of the Barak Valley as a whole. Our school, as you know, has got 5 branches, including the new branch that we started this year at Rangir Khadi, Sonai Road area. And today we have got a strength of 2,000 plus students, and we are proud to say that New Oxford School is very strongly and smoothly moving forward with good education, result, image, not only in education but in all sections and sectors of life. Like school does a very good result in annual sports of the school, in sports organized by other organizations in the town, in sports organized by the District Sports Association Silchar, and also our students have been getting selections at national and state levels in sports section. In art and culture, today you'll be able to see the cultural effect which the students have learned, the place that they have in the society of Silchar, how they will be presenting their items, and the students, you must have seen the hosting of the students, their speech, their clearance, pronunciation, presentation, expression on the stage. Merely students of 6, 7, 8 years, they are controlling the stage, hosting the stage in front of an audience of around 1,500 sitting here. So this is New Oxford. Our school has the very good image of English speaking, which most of the English medium schools in the town fail to do so. Our teachers are well. সীমান্ত চেতনা মঞ্চের করিমগঞ্জ জেলার বার্ষিক অধিবেশন সম্পন্ন হলো করিমগঞ্জে। 31 মার্চ 1985 সালে রাজস্থানের যোধপুর শহরে সীমান্ত চেতনা মঞ্চ রামনবমীর দিনে প্রতিষ্ঠিত হয়েছিল। শিক্ষা, ক্ষমতায়ন, ঐক্য এবং সচেতনতার হাতিয়ার দিয়ে জনগণের দ্বারা মাতৃভূমির সীমানা রক্ষা করার প্রয়োজনীয়তার জন্য এই সংগঠনের স্থাপনা করা হয়। 13 এপ্রিল 2008-এ সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর আসামে তাদের কার্যকলাপ বৃদ্ধি করে। সেই থেকে সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর উত্তর পূর্ব ভারতের সীমান্ত এলাকায় কাজ করে যাচ্ছে। সংস্থাটি প্রাথমিকভাবে সমগ্র উত্তর পূর্ব অঞ্চলের আন্তর্জাতিক সীমান্ত এলাকার জনগণের সাথে জাতি গঠন প্রক্রিয়ার জন্য কাজ করে আসছে। শনিবার করিমগঞ্জ শহরের সীমান্ত চেতনা মঞ্চের সাংগঠনিক বৈঠক সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে করিমগঞ্জ জেলায় তাদের বার্ষিক অধিবেশন আয়োজন করে। আমাদের মূল পর্ব যেটা প্রথম অর্ধে আমাদের সাংগঠনিক কাজকর্ম বাৎসরিক, সেটা আমরা সেরে নিয়েছি। দ্বিতীয় পর্বে আমরা শুধু আমাদের অংশগ্রহণকারী এবং প্রথমে পদকপ্রাপ্তরা এবং তারপরে সব অংশগ্রহণকারীদের প্রপত্র বিতরণ করা হবে। তারপরেই আমাদের আজকের এই অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হবে। ধন্যবাদ। আমি একটু আমার এখানে উপস্থিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক তথা করিমগঞ্জের ভারপ্রাপ্ত যিনি নেপাল রায় মহাশয়, ওনাকে অনুরোধ করব। আমাদের লোক আছে কিন্তু সীমান্ততে কাজের গতি খুব কম। সবসময় সীমান্তের মধ্যে অনেক কিছু চুরি ডাকাতি হয়, আমরা খবর পাই না। তাই আমরা বছরে একবার
প্রতি বছরে একবার শুধু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সীমান্তে গিয়ে রক্ষাবন্ধন প্রচলন করে। আমি যখন ত্রিপুরাতে ছিলাম, ত্রিপুরাতেও সীমান্ত এলাকায় যতটি বিওপি বর্ডার সিকিউরিটি ফোর্স যেগুলি আছে সমস্ত বিওপিতে আমরা রক্ষাবন্ধন করাতাম এবং এদের দ্বারা এতটুকু সম্মান পাওয়া যেত। এরা একবার বছরে একবারই তারা আমাদেরকে দেখার পরে এরা বলতো যে আমাদেরকে একবার কিছু না কিছু সাহায্য করুন। তাই বর্ডার এলাকাতে যারা আছে এদেরকে আমরা সাহায্য করার বিশেষ প্রয়োজন। কেউ এদেরকে দেখাশোনা করে না। তাই আমাদের সবার কাছে আমাদের বিশেষ অনুরোধ যে আপনারা বর্ডার এলাকাতে কাজ বাড়াতে লাগবে এবং সঙ্গের কাজও যাতে ধীরে ধীরে বৃদ্ধি হয়। বর্ডার এলাকাতে সঙ্গের যদি শাখা চলে তাহলে সবাই কোনো সমস্যায় হবে না, আর এইসব চুরি ডাকাতি বা খারাপ কাজ হবে না। যেভাবে ধর্মান্তিক সুরমা বার্তা আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।